বলদা, গত 5 দিন আপনি সন্দেশখালিতে বেশ তৈরি করে এসেছেন, মানে বেশ অনেকদিন ধরেই তৈরি করেছেন, কিন্তু সন্দেশখালি আপনি কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে গত 5 দিন ধরে আপনি দেখে এসেছেন। আপনার কি মনে হয় সন্দেশখালি কি 2016-র পর আরো একবার সিপিএম রিভাইভ করতে পারবে? সন্দেশখালি হচ্ছে মানে গরিবদের মানে লড়াই করার ঘাঁটি। গরিবদের মানে গরিবদের একেবারে জীবন কাঠি সন্দেশখালি। গরিবরা কখনো লাল ঝান্ডার বাইরে থাকেনি। বিশেষ পরিস্থিতিতে একবার পরিবর্তনের ফলে গরিবরা চাইলেও তারা ফিরে আসতে পারেনি, মানে ইচ্ছে করছে কিন্তু ফিরে আসতে পারছে না, এইরকম সিচুয়েশন। সেই জায়গায় দাঁড়িয়ে গরিবদের একটা আন্দোলন আপনারা দেখেছেন সন্দেশখালিতে। মেয়েরা একসঙ্গে কিভাবে লড়াই করার চেষ্টা করছিল, সেই লড়াইটাকে ভাঙার জন্য তৃণমূল বিজেপি কিভাবে যৌথ মানে পরিকল্পনা করে ওখানে যারা দায়িত্বে ছিল নিরাপদ সর্দারদের জেলে পাঠিয়ে আন্দোলনটাকে তারা গ্রিপের মধ্যে নিয়ে আসে। তাহলে ওরা চেষ্টা করেছিল গরিবদেরকে আর একটু ব্যাকফুটে নিয়ে যাবে, কিন্তু ওখানে আপনি এখনো গেলে বুঝতে পারবেন যে গরিবরা এখন কিন্তু তারা মানে সাহসের সঙ্গে সবার সামনে মুখ খুলে বলার চেষ্টা করছে। তার মানে গরিবরা কিন্তু লাল ঝান্ডায় ফিরে আসছে। যে সন্দেশখালিতে দ্বীপ এলাকাগুলোতে আমরা ঝান্ডা বাঁধতে পারতাম না, যে দ্বীপ এলাকা আমরা মিছিল করতে পারতাম না, মিটিং করতে পারতাম না, এখন প্রত্যেকটা দ্বীপ এলাকায় আমাদের মিটিং মিছিল করতে মানে গরিবরাই ডেকে নিয়ে যাচ্ছে। আমাকে ওভার টেলিফোনে বলছে যে আপনি কবে আসবেন, এখন সময় বার করে আমাদের পাড়ায় আসুন। এই যে একটা মানুষের মধ্যে একটা মানে আবহাওয়া তৈরি হয়েছে, মানুষের মধ্যেও একটা আবেগ তৈরি হয়েছে। মানুষ চাইছে যে আর নয়, কারণ তৃণমূল আর বিজেপিকে সন্দেশখালীর মানুষ খুব মানে কাছ থেকে দেখেছে, হাড়ে হাড়ে টের পেয়েছে। সেই জন্য ওরা আবার তাদের লাল ঝান্ডার শক্তিকে ফিরিয়ে আনতে চায়। সুতরাং আমি এই 5 দিনে ওখানে ঘোরাঘুরি করার পর আমি যা বুঝেছি, তাতে সন্দেশখালী কিন্তু একটা পরিবর্তনের মোড় এনে দিতে পারে। কিন্তু আপনারা তো এখনো সন্দেশখালিতে এখনো প্রার্থী ঘোষণা করেননি। গতবার যেমন আইএসএফ কে ছাড়া হয়েছিল, আইএসএফ বোধহয় এবার দাঁড়াবেন, মানে এবার ওরা প্রার্থী দেবে না, আপনাদেরই ছেড়ে দিচ্ছে সন্দেশখালি, এরকম একটা সিচুয়েশন রয়েছে। বিজেপি অলরেডি প্রার্থী ঘোষণা করে দিয়েছে, সনদ সর্দার, এদিকে ঝর্ণা সর্দারকে দান করে দিয়েছে তৃণমূল। তো এই সিচুয়েশনে সিপিএম যদি দেরিতে ম্যাচে নামে, তাহলে কি সন্দেশখালি সত্যি মুঠোয় নেওয়া যায়? আসলে দেখুন, সাংবাদিক বন্ধুরা এইরকমই প্রশ্ন করে যে দেরিতে মাঠে নামছেন, প্রার্থী ঘোষণা হচ্ছে না। আসলে মাঠে কিন্তু আমরা দেরিতে নেই, এটা বুঝতে হবে আপনাদেরকে। আমরা মাঠে অনেক আগে থেকে, আমরা মাঠে আছি, কোর্টে আছি, ময়দানে আছি, সর্বত্রই আমরা। আমাদেরকে ছাড়া আপনি কাউকে দেখতে পাবেন না। সুতরাং সন্দেশখালিতে একটা পরিস্থিতি যেহেতু আমরা মোকাবেলা করছি, যে সন্দেশখালি আগে আইএসএফ প্রার্থী দিয়েছিল, এবার আইএসএফ এর সঙ্গে একটা বোঝাপড়া হচ্ছে গোটা রাজ্য জুড়ে, যে এবার ওরা আমাদের সঙ্গে থাকবে। তাহলে যখন তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করার মতন একটা শক্তিকে আমরা পাচ্ছি, সেটাকে তো আমরা অবহেলায় ফেলে দিতে পারি না। স্বাভাবিকভাবে ওদের কিছু ডিমান্ড আছে, আমাদের কিছু বক্তব্য আছে। এই সমস্ত কথাবার্তা বলতে গিয়ে মানে তৃণমূল বিজেপি প্রার্থী ঘোষণা করলেও আমরা ওই কয়েকটা আসনে আমরা এখনো পর্যন্ত ঘোষণা করতে পারিনি, সেটা আজকালকের মধ্যে হয়ে যাবে। সেই জন্য পিছিয়ে আছে সন্দেশখালী, প্রার্থীতে পিছিয়ে আছে এরকম বিষয় নয়। মানে সর্বত্রই আপনি দেখুন যে সবার আগে আমরাই করেছি। এইটা যদি আপনারা বলেন, তাহলে সবার আগে তো আমরা প্রার্থী তালিকা করেছি, ঘোষণা করেছি, আর কেউ করেনি। মানে 192টা প্রার্থী আমরা ঘোষণা করেছি সবার আগে। তার মানে এই যে 192টা প্রার্থী, আপনি দেখবেন যদি একটু মাইন্ড সেট আপ করেন, যে এদের সবার সঙ্গে আলোচনা করে, বামেদের সঙ্গে আলোচনা করে, আইএসএফ এর সঙ্গে আলোচনা করে স্মুথলি যেগুলোকে মানে সবাই মেনে নিয়েছে, সেইগুলো ঘোষণা হয়েছে। মানে 192টাতে কোনো মানে আপত্তি নেই কারণ, বামপন্থীরা ঘোষণা করেছে। বাকি যেটা আছে টুকটাক, সেটা তো শেষের দিকে, যেহেতু আইএসএফ এর মতন একটা দল আছে, একটা রাজনৈতিক দল, তাকে আমরা নিচ্ছি, তারও কিছু কথা তো আমাদের শুনতে হবে। একেবারে আমাদের মতন করে দিতে পারি না, করা উচিত নয়, এটা আমরা মনে করি। সেই জন্যই 2-1 দিন দেরি হচ্ছে, অন্যথায় কোনো নেই। লোকসভা ভোটের আগে সন্দেশখালী গোটা দেশের কাছে একটা গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠেছিল। ওই সময় বিস্ফোরক আন্দোলন, যেখানে আপনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন লাল ঝান্ডার।
রেখা পাত্রের উত্থান, শেষ পর্যন্ত সন্দেশখালী আন্দোলন থিতিয়ে যাওয়া, এই পরিস্থিতিতে সিপিএম প্রার্থী কে হতে চলেছে বিজেপি এবং তৃণমূল প্রার্থনার জন্য আপনার নজরে কি আছে? আপনি দেখবেন যে সন্দেশখালীর এই ঘটনা সুন্দরবনের মানুষের মনে বিরাট নাড়া ফেলেছিল, বিরাট সাড়া ফেলেছিল। ফলে রেখাপাত্রকে ওই সময়টা বিজেপি প্রজেক্ট করার চেষ্টা করেছে। আজকের রেখাপাত্রের বিরুদ্ধে আপনি দেখুন, ওরা হিঙ্গলগঞ্জকে দাঁড় করেছে, ওর বিরুদ্ধে ওদের লোকই অভিযোগ করছে। সুতরাং ওইরকম চমক দিয়ে নির্বাচনে জেতা যায় না, আন্দোলনের মধ্যে থাকতে হয়। সুতরাং সন্দেশখালী হিঙ্গলগঞ্জ লাগোয়া, আমার বাড়ি আসলে হিঙ্গলগঞ্জে, সন্দেশখালী কুন্দা গ্রাম পঞ্চায়েত। ফলে ওকে আর চাইছে না মানুষ, তার মানে ওদের মানুষই চাইছে না। ফলে এইরকম একটা সিচুয়েশন ওরা তৈরি করলো। আমরা সন্দেশখালীতে এই সময়কালের মধ্যে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মানুষ চায় যে সন্দেশখালী প্রায় কান্তিদা ফিরে আসার পর কান্তি বিশ্বাস আমাদের স্থানীয় প্রার্থী হয়েছে, তারপর আমি প্রার্থী হয়েছিলাম, বিধায়ক হয়েছি, তারপর পর স্থানীয় প্রার্থী। এবারও আমরা স্থানীয় প্রার্থী ওখানে ঘোষণা করব, ভালো প্রার্থী হবে। মানুষের কাছে সারা বছর যারা আন্দোলনের মধ্যে আছে, শিক্ষিত ছেলে, ভালো ছেলে প্রার্থী হবে, সেটাই পার্টির মধ্যে আছে। সুতরাং প্রার্থী ওদের দুই প্রার্থীর তুলনায় অনেক গুণ বেশি হবে, ভালো হবে, এবং অনেক গুণ মুভি হবে, অনেক বেশি জ্ঞানী হবে। জ্ঞানী মানে আমি শুধু লেখাপড়ায় বলছি না, লেখাপড়ায় তো আছেই, কিন্তু অনেক বেশি সে গণ আন্দোলনের সঙ্গে যুক্ত। এইরকম ব্যক্তিকে আমরা এবার ওখানে প্রজেকশন করার চেষ্টা করছি। এই যে রেখা পাত্রকে নিয়ে যে যে বিতর্কটা তৈরি হয়েছে সম্প্রতি, যে বিজেপির কিছু মানুষ প্রতিবাদ করেছে যে না, আমরা রেখা পাত্রকে প্রার্থী মানছি না, এই ব্যাপারটা কেন? রেখা পাত্রর যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে, অনেকে বলেন যে সন্দেশখালীতেই নাকি রেখা পাত্রের একটা বড় বিরোধী শিবির রয়েছে। হ্যাঁ, হিঙ্গলগঞ্জে তিনি সরলেন, সন্দেশখালীতে দাঁড়াতে পারতেন না এসটি সিট বলে, হিঙ্গলগঞ্জে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হলো। রেখা পাত্রের কি সেই রাজনৈতিক উৎপত্তি বা দৃঢ়তা এখনো পর্যন্ত তৈরি হয়নি? আসলে রেখাপাত্রকে তো তৈরি করা হলো, বিজেপি ওখানে বামেদের ওই আন্দোলনটাকে গ্রিপ করার জন্য এই একটা উৎপত্তি তৈরি করলো, ওরা রেখাপাত্রকে আবিষ্কার করলো। আসলে রেখাপাত্রের রাজনীতি স্তর থেকে, ওখানে আন্দোলন থেকে বিজেপিতে আসলে কেউই ছিল না, কোনো সময়ের জন্য ছিল না। তাহলে ওটাকে, ওই আন্দোলনকে ঠেকানোর জন্য একজন মহিলা, গ্রামের বধূ, তাকে ওরা টেনে নিয়ে আসলো, মানুষের সামনে দেখালো যে আমরা সাধারণ মহিলাদের প্রতি কত দরদ আমাদের, একবার খেটে খাওয়া শ্রমজীবী অংশের মহিলাদের প্রতি কত দরদ আমাদের, এইটাকে তারা সামনে আনার চেষ্টা করলো। যার জন্য দেখবেন রেখাপাত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা ওই সময়টা ঘোরাঘুরি করেছিল। আসলে তো এখন বুঝতে পারছেন, ওদের লোকেরা তো জানে আসলে তার কোনো বেশ নেই, বেশ তৈরি করার চেষ্টা করেছে নেতারা, যার জন্যে আজকের ওদের মধ্যে গন্ডগোল হচ্ছে, ওরা বিক্ষোভ দেখাচ্ছে। নেত্রী হিসেবে রেখা পাত্রকে আপনি 10-এ কত দেবেন? আমরা তো ওদের মতো নম্বর টম্বর দিই না, ওটা হচ্ছে ওদের রাজনৈতিক কালচার। আমরা বলি যে রাজনৈতিকগতভাবে রেখাপাত্র কোনো স্তরের সে কর্মী নয়, তাহলে তাকে তারা এমপি ভোটে দাঁড় করালো, সেখান থেকে টেনে নিয়ে এসে আবার বিধানসভার ভোটে দাঁড় করায়। আসলে এটা ওদের মধ্যে এটাকে জিয়ে রাখার চেষ্টা করছে সুন্দরবন এলাকায়, যাতে সুন্দরবন এলাকার মানুষ কিন্তু বিজেপিকে ভুল না বোঝে, যে আসলে বিজেপির আসল যে ক্যারেক্টার, আসল যে চরিত্র, সেটা যাতে সুন্দরবনবাসী বুঝতে না পারে, তার জন্য রেখাপাত্রকে তারা এভাবে ব্যবহার করতে চাইছে। আপনার সংগঠন, আপনারা ডেফিনেটলি আপনারা বাম, আপনারা সিপিএম এর অংশ, কিন্তু আপনার ক্ষেত মজুর সংগঠন গত 5-7 বছর ধরে অত্যন্ত গভীরে গিয়ে কাজ করেছে এবং বাংলা থেকে প্রচুর নতুন নতুন মুখ তুলে নিয়েছে। আপনার সংগঠন থেকে এবার কারা কারা ভোটে দাঁড়িয়েছেন, যাদের একটু সম্ভাবনার জায়গা রয়েছে বা যাদের দিকে তাকানো যায়, বেটার রেজাল্ট দিতে পারেন তারা? আপনি দেখবেন যে এবার এইটা হচ্ছে অন্য পার্টির সঙ্গে আমাদের পার্টির দৃষ্টিভঙ্গি, বুঝলেন তো, সিপিএম পার্টির মতাদর্শগতভাবে কত তফাৎ দেখুন। সিপিএম পার্টি তারা বিভিন্নভাবে বেছে নিয়েছে এদেরকে, এই যারা ক্ষেত মজুর আন্দোলন করছে তারা প্রতিদিন মানুষের সঙ্গে যুক্ত আছে, গ্রামের সঙ্গে যুক্ত আছে, পাড়ায় যুক্ত আছে। এই সমস্ত নেতা কর্মী যাদের
মানে মানুষের জনপ্রিয়তা বেড়েছে, যারা এই সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা শ্রেণীটাকে উপলব্ধি করছে, এই শ্রেণী উপলব্ধির মানুষগুলোকে এবার কিন্তু তারা ভোটে দাঁড় করিয়েছে। এইটা হচ্ছে ডিফারেন্স। প্রায় 6 জন মানে ক্ষেত মজুর আন্দোলনের রাজ্য লেভেলের নেতৃত্ব, তাদেরকেই পার্টি কিন্তু এবার টিকিট দিয়েছে। এইটা কে কিরকম ভাবে আপনারা ভাবছেন জানি না। এটা আমি মনে করি যে পার্টি যে শ্রেণী থেকে মানে আরো বেশি শ্রেণীর প্রতি আরো বেশি আকৃষ্ট করার চেষ্টা করছে মানুষকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেকেই বলে যে পার্টি মানে শ্রেণীর কথা ভুলে যাচ্ছে, পার্টি শ্রেণীর কথা ভুলে যাচ্ছে। আসলে ভুল। এবারও নির্বাচনে এই প্রার্থীগুলোকে ঘোষণা করার পর আরেকবার প্রমাণ হলো যে না, পার্টি শ্রেণী বাদ দিয়ে পার্টি নয়। সিপিএম পার্টি মানে শ্রেণীর পার্টি, সবার পার্টি নয়, শ্রেণীর পার্টি। সেই জন্যে এতগুলো মানে আমাদের ক্ষেতমজুর ইউনিয়নের নেতাদেরকে তারা ভোটে দাঁড়িয়েছে। যথেষ্ট সম্ভাবনা আছে এদের মধ্যে। যেমন আপনি মুর্শিদাবাদে যদি রানীনগর আপনি ভাবেন, সম্ভাবনা আছে। আপনি পূর্ব মেদিনীপুর যদি ভাবেন, খেজুরি হিমাংশু দাস যেখানটায় দাঁড়িয়েছেন, তারা যথেষ্ট সম্ভাবনা আছে। দেখেছেন এই সময়কালের মধ্যে কিভাবে মানুষ বেরোচ্ছে তাদেরকে সঙ্গে নিয়ে। মানে এই সমস্ত জায়গায় আপনি ধরুন পুরুলিয়াতে যদি ভাবেন, মানে রতু সিং, মানে পার্টি কিভাবে, পার্টির চোখ দেখুন কিভাবে, যে রতু সিং মানে আপনার ওখানে ওই জঙ্গলমহলে লড়াই সংগ্রাম করেছে, মাওবাদীদের সঙ্গে লড়েছে। কি লড়াই, তারা লড়াই করে বেঁচে আছে। ওর বেঁচে থাকার কথা নয়। আমি ওর ওখানে গিয়ে একটা লড়াইয়ের গল্প শুনেছি, তাতে ওর বেঁচে থাকার নয়, কোনো রকম বেঁচে আছে ও, এইটুকুই, বেঁচে থাকার কথা নয়। আবার ওদের বিরুদ্ধে যে লড়াই, মাওবাদীদের বিরুদ্ধে, সেই লড়াইটাও কিন্তু কোনো ঐতিহাসিক ঘটনা, সে অনেকেই জানে না, তার জীবন থেকে শুনতে হবে। এই রকম একজন আদিবাসী কমরেডকে পার্টি বিধানসভায় দাঁড় করিয়েছে, ভাবা যায়? হিমাংশু বাবুর এরকম কিছু গল্প আছে না? হিমাংশু দাস মানে জীবনের একটা বড় অধ্যায় তাদেরকে আমাদের রাজ্যের বাইরে থাকতে হয়েছে। নন্দীগ্রামের লড়াইতে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। কি অভূতপূর্ব লড়াই তাদের! সেই লড়াই করে তারা পার্টিতে টিকে আছে। আমি এই সমস্ত লোককে শ্রদ্ধা করি, মানে এরা আমাদের পার্টিতে আছে, মানে আদর্শের প্রতি আকৃষ্ট এরা, নিজের কিছু দেখে না, 24 ঘন্টা পার্টি অফিসে থাকে লোকটা। মানে অদ্ভুত রকমের তার মানে মনোভাব। আমি তো সংসার basically। পার্টির সংসার, আমি তো দেখি, আমি কাছ থেকে বোঝার চেষ্টা করি, মানে এই সমস্ত মানুষও পার্টির মধ্যে আছে, এটা আমাদের গর্ব হওয়া উচিত। এবং সে শেষ জীবনে পার্টি যখন বলল যে এই ক্ষেত মজুর ইউনিয়ন যখন গড়ে উঠছে, তখন বলল যে তাহলে তুমি কোন সংগঠনটা করবে, তোমাকে বেছে নিতে হবে। অদ্ভুত রকমভাবে এই শ্রেণী সংগঠনটাকে বেছে নিল, এবং সেটাই খুব মন কান দিয়ে করছে। এই হিমাংশু দাস বহুদিন যে বাইরে ছিল, সেই হিমাংশু দাস হচ্ছে এবার প্রার্থী। ভাবা যায় না, এই সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এরা, এদেরকে পার্টি এবার মানে জনমানুষে উপস্থিত করেছে যে এরা বিধানসভায় যাক। কারণ এরা বিধানসভায় গেলেই বিধানসভায় আসল কথাগুলো এদের মুখ দিয়ে বেরোবে। অন্যদের তুলনায় এদের মুখ দিয়ে যে কথাটা বেরোবে সেটা হচ্ছে শ্রেণীর কথা বেরোবে, গরিবের কথা বেরোবে, ক্ষেত মজুরদের কথা বেরোবে। সব ভাবনা চিন্তা থেকে পার্টি এদেরকে প্রার্থী করেছে, মানে ভাবা যায় না। আপনার ক্ষেত মজুর সংগঠনের সঙ্গে জড়িয়ে রয়েছে, যদিও আরো যুব নেতৃত্বেও রয়েছেন। সোনামণি টুডু মানবাজার থেকে দাঁড়িয়েছেন, অত্যন্ত ভালো নেত্রী এবং বিস্ফোরক নেত্রী। অনেকেই তার মধ্যে একটা মীনাক্ষী ছায়া দেখতে পান। এই সোনামণি টুডুর সম্ভাবনা আপনি কতটা দেখছেন? আমি ওই পুরুলিয়াতে গেছি, বিভিন্ন এলাকায় ঘুরতে গিয়ে, জঙ্গলমহলে কাজ করতে গিয়ে, সোনামণি যেখানটায় বাস করে ওর বাড়িতে গেছি। একেবারে ঝাড়খণ্ডের বর্ডারে থাকে, একেবারে বর্ডার এরিয়ায় বাস করে। ওর পরে আর আমাদের বাড়ি নেই, কিন্তু ওর বাড়িটাই হচ্ছে লাস্ট বাড়ি, ওর বাড়িটাই হচ্ছে লাস্ট বাড়ি। তারপরে আদিবাসীদের একটা গ্রাম আছে। সোনামণির আমাদের পার্টির প্রতি একটা আলাদা আকর্ষণ আছে তার। সে মনে করে যে এই পার্টি একমাত্র
গরিবদের হয়ে গরিবদেরকে রক্ষা করতে পারে। খুব মানে উন্নত চিন্তা, এবং মানুষের সঙ্গে তার মেলামেশা করার অদ্ভুত রকমের একটা মানে উম, আলাদা আকর্ষণ আছে তার মনের মধ্যে, এবং মানুষ তাকে গ্রহণ করে। আপনারা দেখেছেন লোকসভা ভোটে তাকে আমরা প্রার্থী করেছিলাম, এবং তার এলাকাতে গেলে আপনি বুঝতে পারবেন যে মানুষের সঙ্গে সে কত আপন করে নিতে পারে মানুষকে। সুতরাং একজন আদিবাসী সাঁওতাল পরিবারের মহিলা, শিক্ষিত মহিলা, সে মানুষের মধ্যে এত দ্রুত মানে নিজের মনে করে নিতে পারে, এইটা আমি ওইখানে যাওয়ার পর আমি একটা নতুন জিনিস শিখলাম। এবং আর তার নতুন নতুন মনের মধ্যে একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনা আগামী দিন ওই এলাকার মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ফলে নানান প্রেক্ষাপটে যদি আমি ভাবি, তাহলে সোনামণি টুডু হচ্ছে এবার আমাদের প্রার্থীদের মধ্যে অন্যতম প্রার্থী, যে প্রার্থীর দিকে সবাই আপনাদের মতো সাংবাদিকরা চোখ রাখবে। এই বন্যা টুডুকে আপনারা ব্রিগেডের মঞ্চে তুলে দিয়ে সারা বাংলায় সারা ফেলে দিয়েছিলেন। যে মহিলার ভাষণ এখনো ফেসবুক ইউটিউবে ঘুরে বেড়ায়, সেই বন্যা টুডুকে এবার প্রার্থী হিসেবে দেখা গেল না। বন্যা টুডু হচ্ছে আমাদের পার্টির মানে গুরুত্বপূর্ণ নেত্রী, পার্টির সম্পদ, এদের বিকল্প কিছু হতে পারে না। সুতরাং বন্যা টুডু কোথায় তাকে ভোটে দাঁড় করালাম কি করালাম না, সেইটা পার্টির কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। গোটা রাজ্য জুড়ে বন্যা টুডুকে এই গ্রামীণ সর্বহারা গরিব মানুষ, ক্ষেত মজুর, এদের হয়েও কাজ করছে, এবং গোটা রাজ্যে বন্যা টুডু যথেষ্ট প্রভাব বিস্তার করেছে, এবং ভালো কর্মী, ভালো নেত্রী হয়ে উঠেছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি বলেন যে প্রার্থী কেন করা হলো না, আপনি একটু গোটা রাজ্যের দিকে একটু তাকিয়ে দেখুন। আমাদের যে সমস্ত জায়গাতে আমরা প্রার্থী করেছি, তাতে বেশিরভাগ জায়গাতে কিন্তু আমরা স্থানীয় প্রার্থী করার চেষ্টা করেছি। বন্যা টুডুর বাড়ি যেখানে, সেই এলাকাতে এবার মানে ওইখানে তো রিজার্ভেশন নেই। রিজার্ভেশনের বাইরে দাঁড় করানো যায় না তা নয়, কিন্তু আমরা দেখলাম যে বন্যা টুডু এর আগে বেশ কয়েকদিন অসুস্থ ছিল। ওই দেখেছেন আপনার হসপিটাল থেকে এখনো বোধহয় শরীর ফিট হয়নি। নানান কারণ বিবেচনা করে ওর একটু মানে বিশ্রাম নেওয়া দরকার। তারপরে ওকেই তো লড়াইটা করতে হবে, ওকেই তো মানে নির্বাচনে লড়াইটা করতে হবে ওই সমস্ত এলাকায়। ফলে নির্বাচনী প্রচারের জন্য অনেক লোক দরকার। নির্বাচনে সবাই যদি প্রার্থী হয়ে যায়, তার প্রচার করার লোক থাকে না। ফলে আমরা মনে করি যে বন্যা টুডু কোনো একটা জায়গাতে যদি সে প্রচার করে, সেইটা আমরা যতটা না ডিভিডেন্ড পাবো, প্রার্থী হলে তার চেয়ে বেশি ডিভিডেন্ড পাবো না। সুতরাং প্রচারটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে।